সমুদ্র যেন পুরনো ডায়েরির মতো, যেখানে সময় জমিয়ে রেখেছে প্রেম, বিষাদ, যুদ্ধ আর সভ্যতার পদচিহ্ন। বঙ্গোপসাগর যেন সেই ডায়েরির সবচেয়ে গভীর অধ্যায়। এই বিশাল জলরাশির সামনে দাঁড়িয়ে অনেকেই একবার না একবার ভেবেছেন কত ইতিহাস, কত রহস্য, কত শত যাত্রার সূচনা ও সমাপ্তি লুকিয়ে আছে এর গভীরে। পৃথিবীর সব সমুদ্রই যেন গল্প বলে, কিন্তু আমাদের এই বঙ্গোপসাগরের গল্পটা কিছুটা আলাদা। কখনো তা ভয় জাগায় বিশাল ঢেউয়ের গর্জনে, আবার কখনো শান্ত স্রোতের ছন্দে মনকে করে তোলে বিমোহিত। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে কত দেশ, কত ভাষা, কত জাতির বসবাস। তবুও কেন এই সাগরের নাম আজ কেবলই বঙ্গোপসাগর? মহানদী, গোদাবরী, গঙ্গা, ব্রহ্মপুত্র, ইরাবতীর মতো অসংখ্য নদীর জল এসে মিশেছে এর বুকে। সুপ্রিয় দর্শক, আমাদের জীবনে এই সাগরের প্রভাব ঠিক কতটা? তথ্য উপাত্তের আজকের আয়োজনে চলুন জেনে নেই পৃথিবীর বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগর সম্পর্কে। এই বিশাল জলধারার জন্ম হয়েছিল পৃথিবীর এক প্রাচীন সময়ের নাটকীয় ভাঙাগড়ার মধ্য দিয়ে। প্রায় 50 মিলিয়ন বছর আগে ভারতীয় উপমহাদেশ ধীরে ধীরে উত্তরের দিকে সরে এসে এশিয়ার সঙ্গে ধাক্কা খায়। এই সংঘর্ষের ফলে সৃষ্টি হয় হিমালয় পর্বতশৃঙ্গ সহ বিশাল এক উপসাগর, যেটি আজ আমরা বঙ্গোপসাগর নামে চিনি। প্রায় 21,72,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি বিশ্বের বৃহত্তম উপসাগর। বঙ্গোপসাগরের গড় গভীরতা প্রায় 8,500 ফুট বা 2,600 মিটার, আর সবচেয়ে গভীর জায়গায় তা 15,400 ফুট বা 4,694 মিটার পর্যন্ত পৌঁছেছে। এটি ভারত মহাসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত এবং আরব সাগরের পর ভারত মহাসাগরের দ্বিতীয় বৃহত্তম উপবিভাগ হিসেবে বিবেচিত। এর 3 দিক ঘিরে আছে ভিন্ন ভিন্ন দেশ ও অঞ্চল। পশ্চিমে রয়েছে ভারতের পূর্ব উপকূল ও শ্রীলঙ্কা, উত্তরে বাংলাদেশ, উত্তর পূর্বে মিয়ানমার, আর পূর্ব দিকে ছড়িয়ে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে মালয় উপদ্বীপ। শ্রীলঙ্কার পূর্ব প্রান্ত থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর প্রান্ত পর্যন্ত বঙ্গোপসাগরের জলরেখা বিস্তৃত হয়ে আছে। এক সময় এই সাগরের এত পরিচিত নাম ছিল না। প্রাচীনকালের শাস্ত্র অনুযায়ী একে বলা হতো মহাদধি, যার মানে এক বিশাল জলরাশি। সময় বদলেছে আর তার সাথে নামও বদলেছে। ব্রিটিশ শাসনের আগেও কেউ বলতো পূর্ব সাগর, কেউ ডাকতো কলিঙ্গ সাগর, আবার কেউ কেউ বলতো পূর্ব পায়দী। এমনকি কিছু প্রাচীন মানচিত্রে এর নাম লেখা ছিল গ্যাঞ্জাটিকা সাইনাস, যার মানে গঙ্গার উপসাগর। কিন্তু এত নামের ভিড়ে অবশেষে টিকে গেল একটি নামই, যা হলো বঙ্গোপসাগর। কিন্তু কেন? কারণ খুঁজতে গেলে যেতে হবে সপ্তাদশ আর অষ্টাদশ শতকে। সেই সময় বাংলা ছিল এক সমৃদ্ধ বাণিজ্যিক অঞ্চল। আরব দেশগুলোর সঙ্গে ভারতের বাণিজ্যের প্রধান মাধ্যম ছিল এই সাগরপথ। আর তখন গড়ে ওঠে দুটি গুরুত্বপূর্ণ বন্দর, একদিকে চট্টগ্রাম, আরেকদিকে সপ্তগ্রাম। বাঙালিরা শুধু নদী নয়, সমুদ্র ছিল দারুণ দক্ষ। জাহাজ বানানো থেকে চালানো সবেতেই তাদের ছিল অভিজ্ঞতা। ফলে এই জলপথ আর এই অঞ্চলের সঙ্গে জড়িত হয়ে যায় বঙ্গ নামটি। পরে ব্রিটিশদের জন্য এই নামকরণ খুব সহজ ছিল। একটা সময় তারা বলেই দিল বে অফ বেঙ্গল, আর আমরা বলি বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের আকাশের চেহারা কখনই একরকম থাকে না। জানুয়ারির দিকে এই বিশাল জলরাশি যেন এক শান্ত নীল ক্যানভাস। সূর্যের আলো পরে ঝিকমিক করে আর হাওয়ার গায়ে মিশে থাকে এক ধরনের প্রশান্তি। কিন্তু সময় বদলালে গ্রীষ্মের শুরুতেই এই শান্ত সমুদ্রটাই হঠাৎ বদলে যায়, হয়ে ওঠে এক ফুটতে থাকা বিশাল জলের গড়াই। আর তখনই শুরু হয় ঘূর্ণিঝড়ের মৌসুম। বিশ্বের সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় হয় এই বঙ্গোপসাগরেই। সবচেয়ে ভয়াবহ ছিল 1970 সালের ভোলা ঘূর্ণিঝড়। ইতিহাস বলছে প্রায় 5 লক্ষ মানুষ প্রাণ হারায় এই একটি মাত্র ঝড়ে। এরপর এসেছে নার্গিস, সিডর, আমফান। একটার পর একটা নামের আড়ালে লুকানো থাকে হাজারো পরিবারের কান্না। এই উপকূলের মানুষগুলো প্রতিবার নতুন করে শুরু করে, আবার ঘুরে দাঁড়ায়। প্রকৃতির কাছে তারা যেন বারবার হার মানে, তবুও জীবনের প্রতি তাদের আস্থা কখনো হারায় না। বঙ্গোপসাগর শুধুই একটা বিশাল জলধারা নয়, এটা যেন এই অঞ্চলের হৃদস্পন্দন। উপকূলের লাখ লাখ মানুষের জীবন ও জীবিকা জড়িয়ে আছে এর সাথে। প্রতি বছর এখানে ধরা হয় প্রায় 6 মিলিয়ন টন মাছ, যা বিশ্বের মোট মাছ উৎপাদনের 6%। শুধু তাই নয়, বিশ্বের প্রায় 31% জেলে বসবাস করেন এই সাগরের আশেপাশে। কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি, হাঙর, এক একটা প্রাণী যেন এই বিশাল জলের গল্পের ছোট্ট ছোট্ট চরিত্র। মাছ ধরার কিছু বিশেষ এলাকাও আছে, যেগুলোতে সারা বছরই মাছের ঘনত্ব থাকে অনেক বেশি।
আর ঠিক বঙ্গোপসাগরের অতলে সুন্দরবনের দুবলাচর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে আছে এক রহস্যময় গভীর অঞ্চল, সোয়াচ অফ নো গ্রাউন্ড, বাংলা যাকে বলে গঙ্গা খাত। 5 থেকে 7 কিলোমিটার চওড়া এই গভীর খাত প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটা শুধুই গভীর নয়, এটা হলো তিমি, ডলফিন, গোলাপি ডলফিনের মতো দুর্লভ প্রাণীদের নিরাপদ ঘর। বঙ্গোপসাগরের নিচে লুকিয়ে আছে তেল, গ্যাস আর খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার আর স্বপ্নের মতো দ্বীপ সেন্ট মার্টিন সবই এই সাগরের কোল ঘেঁষে। আরও আছে আন্দামান, নিকোবর আর মিয়ানমারের ছোট ছোট দ্বীপপুঞ্জ, যেগুলোর কাদামাটির আগ্নেয়গিরি আজও মাঝে মাঝে জেগে ওঠে, যেন প্রকৃতি এখনও লিখে চলেছে তার নিজস্ব গল্প। বঙ্গোপসাগর শুধু জীবন জীবিকার উৎস নয়, এটি পুরো বিশ্বের জন্য এক অমূল্য সমুদ্রপথ। বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক যোগাযোগ রুট হিসেবে এই উপসাগরের বুকে গড়ে উঠেছে বিখ্যাত সব বন্দর। ভারতের কলকাতা, বিশাখাপত্তনম ও চেন্নাই, শ্রীলঙ্কার কলম্বো ও ত্রিনকোমালি, আর আমাদের গর্ব চট্টগ্রাম, মংলা আর পায়রা বন্দর। এই বন্দরগুলো শুধু পণ্য ওঠানামার স্থান নয়, তারা এক একটা দেশের অর্থনীতির চালিকা শক্তি। আজ বিশ্বব্যাপী একটি নতুন ধারণা গুরুত্ব পাচ্ছে, যার নাম নীল অর্থনীতি বা ব্লু ইকোনমি। সমুদ্র থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ, মাছ ও চিংড়ির চাষ, গ্যাস, তেল, খনিজ সম্পদ ব্যবহার, পর্যটন শিল্পের বিকাশ সবই এর আওতাভুক্ত। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার 5টি সামুদ্রিক দেশের মধ্যে অন্যতম। আমাদের যদি সমুদ্রকে সত্যিকার অর্থে কাজে লাগানো যায়, তাহলে বঙ্গোপসাগর হতে পারে আর্থিক মুক্তির স্বর্ণদ্বার। শুধু মাছ বা খনিজ নয়, সমুদ্র নিয়ে ভাবতে হবে দূরদৃষ্টি নিয়ে। এই বিশাল জলরাশির বুকে আমাদের ভবিষ্যৎ গড়া সম্ভব, যদি আমরা বুঝতে পারি এর অন্তর্নিহিত শক্তি। এত সব সম্ভাবনার মাঝেও বঙ্গোপসাগরের বুকে বেশি আছে এক গভীর দুশ্চিন্তা। প্রতিদিন মানুষের ভুল সিদ্ধান্ত আর লোভী আচরণ এই সমুদ্রকে করে তুলছে দূষণের শিকার। তেলের ট্যাঙ্কার চলে, পেট্রোলিয়াম কারখানার বজ্র পড়ে এই সাগরে, আর ধীরে ধীরে এই সাগরের প্রাণশক্তি যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। মাত্রাতিরিক্ত মাছ ধরা আর উপকূল থেকে আসা বর্জ্যে সংকটে পড়ছে সমুদ্রের জীববৈচিত্র্য। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বঙ্গোপসাগরের গভীরে গড়ে উঠেছে একটি জোন, প্রায় 60,000 বর্গ কিলোমিটার জুড়ে, যেখানে নেই কোনো অক্সিজেন, নেই কোনো প্রাণ। এই 1.5 জন যদি বাড়তে থাকে, বঙ্গোপসাগর একদিন হয়ে উঠবে আরব সাগরের মতো প্রাণহীন। আমরা যারা উপকূলের এই প্রাণবন্ত মানুষদের কথা ভাবি, যারা মাছ ধরে সাগরে জীবন কাটায়, তাদের জন্য এর মানে দাঁড়াবে ক্ষুধা, দরিদ্র আর বিপর্যয়। যখন আমরা কক্সবাজারের সৈকতে দাঁড়িয়ে অনন্ত নীল জলে চোখ মেলি, তখন কি ভাবি কখনো এই সৌন্দর্যের পেছনে জমি আছে বিপন্নতা? এই সমুদ্র একদিন যদি হয়ে ওঠে বিষাক্ত, ভয়ঙ্কর, প্রাণহীন, তখন আমরা কোথায় দাঁড়াবো? কোথায় যাবে আমাদের ভবিষ্যৎ? তাই এখনই সময় আমাদের সাগরের দিকে নতুন করে তাকানোর। শুধুই সম্পদের খনি হিসাবে নয়, বঙ্গোপসাগরকে দেখতে হবে একটি জীবন্ত প্রাণ হিসাবে। এমন এক প্রাণ যে আমাদের জীবন, খাদ্য, জলবায়ু, অর্থনীতি সবকিছুর সাথে জড়িত। সরকার, গবেষক, জেলে কিংবা সাধারণ মানুষ, সবারই দায়িত্ব আছে এই সাগরের দিকে একসাথে হাত বাড়ানোর। আরও সচেতন হতে হবে, পরিবেশ বান্ধব কার্যক্রম বাড়াতে হবে, আর নীল অর্থনীতি গড়তে হবে প্রকৃতি ও মানুষের মাঝে সমতা রেখে। যদি আজ আমরা উদ্যোগ না নেই, তবে আগামী প্রজন্ম হয়তো আর দেখতে পাবে না এই সুনীল স্বপ্নের সমুদ্র, বরং তারা উত্তরাধিকার পাবে একটি মৃত, বিষাক্ত, বিপদসংকুল সমুদ্র সৈকত। তবে এখনো সময় আছে, যদি আমরা চাই বঙ্গোপসাগর হয়ে উঠতে পারে আমাদের আশা, সম্ভাবনার আর গর্বের নাম। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।